হ্যালো স্টুডেন্টস, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো আর পড়াশোনাগুলোও করে যাচ্ছ ঠিকঠাক এইভাবে। তো আমরা আজকের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের আর একটা নতুন চ্যাপ্টার শুরু করব তোমাদের। সেই চ্যাপ্টারটা হচ্ছে তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি। তো এখন আমরা পদার্থ কয় প্রকার জেনেছিলাম, যে অবস্থার উপর ভিত্তি করে পদার্থ ছিল তিন প্রকার, কঠিন, তরল এবং গ্যাসীয়। তো আমরা তাদের মধ্যে এই তরল এবং গ্যাসীয় পদার্থগুলোর একটা বিশেষ ধরন থাকে, তো সেই জন্য এদের কতগুলো বিশেষ প্রকারের ধর্মও এরা দেখিয়ে থাকে, এবং সেই জন্যই আমরা তরল ও গ্যাসের কিছু ধর্ম নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনাটা করব। অর্থাৎ সেই তরল বা গ্যাসটা স্থির অবস্থায় থাকলে কিংবা গতিশীল অবস্থায় থাকলে যে ধর্মটা প্রদর্শন করে থাকে, সেই ধর্মর প্রধান ধর্মটা হচ্ছে কিনা চাপ। তো কঠিন পদার্থ কি চাপ দেয় না? তো কঠিন পদার্থ যখন কোনো জায়গায় রাখা থাকে সে তার ক্ষেত্রফলের উপর কিন্তু সে চাপ প্রয়োগ করে। তো আমরা চাপের ধারণাটা আগে নিতে চাইছি, তারপরে আমরা তরল বা গ্যাসীয় পদার্থের চাপ ব্যাপারগুলো কি ধরনের সেটা আমরা ধীরে ধীরে জানব। তো প্রথম ক্লাসে আমরা যেটা রিলেশন করে বলতে চাইছি, যেটা যে বিভিন্ন প্রকার পদার্থের মধ্যে কঠিন, তরল, গ্যাসীয় রয়েছে, যাদের মধ্যে কঠিনটাকে বাদ দিলে তরল এবং গ্যাসীয় পদার্থের ধর্মের অনেকটা মিল আছে। কারণ কি, আমরা জানি তরল পদার্থ এক জায়গা থেকে এক জায়গায় চলাচল করতে পারে, গ্যাসও এক জায়গা থেকে এক জায়গায় চলাচল করতে পারে, অর্থাৎ কোনো একটা বিশেষ অবস্থার সৃষ্টি করলে অবশ্য। তো সেই জন্য এদের কতগুলো ধর্ম কিন্তু এরা প্রদর্শন করে, সে স্থির অবস্থায় কিংবা গতিশীল অবস্থায়, সেইগুলো আমরা জানবো। তো প্রথম যে ধারণাটা এসে যাচ্ছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে চাপের ধারণা। তো চাপ বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করব। এই চাপ বিষয়টা একটা এমন ভৌত রাশি যাকে মাপ করা যায়, বিভিন্ন ক্ষেত্রে এই চাপের উৎপত্তি হয়ে থাকবে এবং সেটা আমরা পরিমাপ করব। তো চাপের সাধারণ সংজ্ঞা বা বিষয়টা কি, তো চাপের সংজ্ঞা কিংবা তার একক সেইগুলো জানার আগে আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করব। তো আমাদের বইতেও একটা উদাহরণ দেওয়া আছে, আমরা সেই উদাহরণটাকেই নিচ্ছি। আমাদেরকে একটা পরীক্ষা করতে বলেছে, একটা আমরা হাতে কলমে একটা পরীক্ষা করব, যার মধ্য দিয়ে আমরা চাপ সম্পর্কে একটা ধারণা লাভ করব। বিষয়টা কি, তো চাপ কাকে বলে আমি আগে বলে নিতে চাইছি। চাপ কাকে বলে না, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফলের উপর, আমরা আগে সংজ্ঞাটা বলে নিচ্ছি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। এই একক ক্ষেত্রফল বিষয় কি, বল বিষয়টা কোথায় কিভাবে কাজ করছে সেটা আমরা বোঝার জন্য এবারে আমরা একটা পরীক্ষা করছি। সেই পরীক্ষাটা কি বলছে, একটা গ্লাস ধরো নিয়েছি, এই গ্লাসের মুখে আমরা একটা কাগজ দিয়ে ভালো করে আটকে দিয়ে তাকে রাবার ব্যান্ড দিয়ে এখানে জড়িয়ে দিয়েছি। তাহলে একটা কাগজের পর্দা টাইপের হয়ে গেল। এখন আমাদের কাছে একটা পেন রয়েছে, এই পেন, তাহলে পেনের দুটো দিক, আমরা হাতে ধরো এই পেনটা রয়েছে, তাহলে এই পেনের দুদিক, একটা হচ্ছে নিব, যেই দিকটা নিব রয়েছে সেটার কিন্তু অনেকটা অগ্রভাগটা সরু টাইপের আমরা দেখতে পাচ্ছি, আর পেছনের দিক একটা রয়েছে। তাহলে নিব দিক রয়েছে আর পেছনের ভাগ রয়েছে, দুটো দিক আমরা বলছি, পেনের সামনের দিক পেছনের দিক। তাহলে সামনের দিকে রয়েছে নিব, যে পেনের যে আমাদের রিফিল হোক বা কালি পেনের তার মুখ বলছি, নিব হোক, রিফিলের পয়েন্ট হোক, সেইগুলো। এখন ওই পেনটাকে নিয়ে একটা আমরা ছেলেকে বললাম, এটা অবশ্য একটা শক্ত কাগজ নিয়েছি, পাতলা কাগজ থেকে একটু শক্ত মোটা কাগজ নিয়েছি, নিয়ে কি করলাম, বললাম তুমি ওইটাকে ছিদ্র করো। ছেলেটা কি করলো, পেনটার প্রথমে তাকে বললাম যে তুমি ওই পেনের পেছন দিক দিয়ে ছিদ্র করো। সেই পেনের ওই ছিদ্র দিক দিয়ে কাগজের উপর চাপ সৃষ্টি করলো। তাহলে এই চাপ সৃষ্টি করলে এই একটা ছিদ্রের মতো সে সৃষ্টি করতে চাইছে, অর্থাৎ এক্ষেত্রে সে কিন্তু খুব কষ্ট অনুভব করছে, অর্থাৎ পারছে অত সহজে পারা যাচ্ছে না। কিন্তু
দ্বিতীয় আরেকটা পরীক্ষার ঠিক সেম একই রকমেরই কাগজের পর্দা তৈরি করে আমি রাবার ব্যান্ড জোড়ালাম এবং সেই ছেলেটাকেই বললাম যে তুমি ওই পেনের নিব দিয়েই ছিদ্র করো, তখন সে কিন্তু সহজে ছিদ্র করে দিল। তো প্রথম ক্ষেত্রে কেন সে ছিদ্র করতে পারছিল না, বেশি কষ্ট হচ্ছিল, পরবর্তীকালে কেন হলো সেটা যদি দেখি, তাহলে নিবের পেছন আমার যে পেন বা পেনের যে পেছনের দিকটাকে যদি আমি কালি লাগিয়ে একটা ছাপ নিই বোর্ডে, তাহলে দেখবো যে এই পেছনের অংশের যে ছাপটার মানটা হচ্ছে এত বড় টাইপের একটা ছাপ পাবো। আর পেনের যে নিভের সামনের অংশের যদি ছাপ নিয়ে থাকি, এইটা হচ্ছে পেনের যে নিভের ক্ষেত্রফল, যতটা অংশ ওই জায়গায় স্পর্শ করেছে একে বলা হচ্ছে স্পর্শতলের ক্ষেত্রফল। যেই জায়গায় টাচ করাচ্ছিলাম সেই জায়গার ক্ষেত্রফল এইটুকু জায়গায়, আর এখানে যখন পেনের পেছনের দিকটা টাচ করিয়েছিলাম, একটা বড় অংশ টাচ করিয়েছিলাম, তাহলে আমি ছেলেটাকে যে ছিদ্র করতে বলেছি সে তার একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করছে সে, কিন্তু দু ক্ষেত্রে তার সমস্যা দেখা দিচ্ছে, কোনো ক্ষেত্রে সহজে হচ্ছে, কোনো ক্ষেত্রে কষ্ট হচ্ছে। তাহলে এইখানে যে ক্ষেত্রে বেশি ক্ষেত্রফল ছিল সেক্ষেত্রে কষ্ট বেশি হয়েছে, আর যে ক্ষেত্রে ক্ষেত্রফল কম ছিল সহজে হয়ে গেছে। তাহলে অর্থাৎ স্পর্শ তলের ক্ষেত্রফলটা, এই যে নিবের যে অগ্রভাগের যে অংশটা এটাকে বলা হচ্ছে স্পর্শ তলের ক্ষেত্রফল, আর এইটাও পেনের স্পর্শতলের ক্ষেত্রফল, এইগুলো স্পর্শতলের ক্ষেত্রফল। তাহলে যে ক্ষেত্রে স্পর্শতলের ক্ষেত্রফলটা কম সেক্ষেত্রে সহজে হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো একটা নতুন ভৌত রাশিকে নিয়ে আসবো, যাকে বলবো আমরা হচ্ছে চাপ। সেই চাপটা কি, যে বলটা প্রয়োগ করেছিলাম, যে বলটা পেনের মধ্য দিয়ে আমি প্রয়োগ করেছিলাম, সেই বল তো একই থাকছে, কিন্তু যে ক্ষেত্রে ক্ষেত্রফল, এই যে স্পর্শতলের ক্ষেত্রফলটা যে ক্ষেত্রে কম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই যে মানটা উপরে যে মানের তুলনায় নিচের মানটা তুলনামূলক অনেক ছোট হচ্ছে, চাপটা তখন বেশি হচ্ছে। এই যে বল ভাজিত ক্ষেত্রফল দিয়ে একটা যে ভৌত রাশি আমি পাচ্ছি, একে আমরা চাপ বলে বলছি। তাহলে চাপ হচ্ছে নতুন একটা ভৌত রাশি, যেখানে বল এবং ক্ষেত্রফল দুজনের এই ভাগফল দিয়েই কিন্তু সেটা পাওয়া যাচ্ছে। তো যে ক্ষেত্রে ক্ষেত্রফলটা বেশি, অর্থাৎ ক্ষেত্রফলটা যখন কম হবে এই ভগ্নাংশটা তখন অনেক বেশি হবে, অর্থাৎ ক্ষেত্রফল যদি কম হয় ভগ্নাংশটা, এই যে টোটাল ভগ্নাংশটার মানটা অনেক বেশি হবে। আবার যদি এই বল আর ক্ষেত্রফলের মধ্যে স্পর্শতলের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মধ্যে আমরা স্পর্শতলটা লিখছি না বারবার, যদি ক্ষেত্রফলটা বেশি হয়, যেমন এই পেনের পেছন দিক দিয়ে যখন বল প্রয়োগ করছিলাম তখন এই যে মানটা কিন্তু অনেক কম হচ্ছিল, এই বলের মানটা এই বলের মানটা এক্ষেত্রে বেশি ছিল, বেশি, অর্থাৎ এটা অনেক বেশি পাচ্ছিলাম, আর এক্ষেত্রে এই বলের মানটা, এই যে মানটা পাবো এটা অনেক কম পাবো। তো সেই জন্য আমাদের এখানে সহজে কিন্তু ছিদ্র হচ্ছিল না। অর্থাৎ দেখতে পাচ্ছি কোনো জায়গায় আমরা যদি স্পর্শতলটা যেখানে কাজ করতে যাচ্ছি, বল প্রযুক্ত করতে যাচ্ছি, স্পর্শতলটাকে যতটা সরু করতে পারবো, কম করতে পারবো, সেক্ষেত্রে আমাদের যে একটা মানটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে, এই বলের ফলাফলটা অনেক বেশি দেখাবে। তো সেই ভৌত রাশিটাকে তখন আমরা চাপ বলে বলছি। তাহলে চাপ কাকে বলা হচ্ছে, এই যে একক ক্ষেত্রফল, তাহলে চাপ মানে কি, এই বল আর ক্ষেত্রফলের ভাগফলটাকে আমরা চাপ বলে বলছি। এবং সংজ্ঞায় কি বলছি, এই ক্ষেত্রফলটাকে যদি আমরা একক করি, একক ক্ষেত্রফলের পর প্রযুক্ত বলটাকে আমরা যখন সংজ্ঞা বলবো, তখন এই সংজ্ঞাটাকে বলবো কি, ক্ষেত্রফলটাকে যদি আমরা এক করে দিই, নিচেরটাকে যদি এক করে দিই, তাহলে বলটাই হচ্ছে চাপ। তাহলে এই সংজ্ঞাটা কি হচ্ছে, ক্ষেত্রফলকে যদি আমরা এক করে দিই তাহলে নিচেই হয়ে যাচ্ছে এক, উপরে হচ্ছে বল, তাহলে বলই হচ্ছে চাপ। তাহলে কি বলছে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটাই হচ্ছে চাপ, বলটাকেই বলে চাপ। তো এই যে চাপটা অনেক বেশি হয় বা ক্ষেত্রফলের স্পর্শতলের ক্ষেত্রফল কম হলে যে চাপটা অনেক বেশি হয়, তার অনেক ধারণা আমরা বিভিন্ন ক্ষেত্রে পেয়ে থাকি। যেমন আমরা একটা পেরেক, যদি এটা আমাদের বইতে যে উদাহরণটা দিয়েছিল হাতি কলমে করার জন্য সেটা আমরা দেখালাম, সঙ্গে সঙ্গে আমরা অনেক কয়েকটা উদাহরণ আমরা বলছি। ধরো একটা পেরেক, একটা ভোঁতা পেরেকটা অগ্রভাগটা ধরো ভেঙে গেছে, তাহলে এই পেরেকটাকে নিয়ে আমরা যদি মাটিতে পুঁততে চাই, এর উপর একটা যে হাতুড়ির সাহায্যে বল প্রয়োগ করি,
তাহলে কিন্তু সহজে কিন্তু মাটির ভেতরে প্রবেশ করবে না। কিন্তু পেরেকটার অগ্রভাগ যদি সূচালোটা থাকে, এই পেরেকটার অগ্র মাথাটা থাকছে, এটা ভেঙে গেছে, এই মাথা আছে এবং সূচালো অংশটাও আছে, তাহলে এই জায়গায় মাটিতে যে স্পর্শ করে থাকা ক্ষেত্রফল কিন্তু অনেক কমে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে মাটিকে স্পর্শ করে থাকার ক্ষেত্রফল অনেক বেশি। তাহলে এক্ষেত্রে হাতুড়ির সাহায্যে বল যে প্রয়োগ করছি, যাকে আমি এফ বলছি, এক্ষেত্রেও সেম বল এফ বল প্রয়োগ করছি হাতুড়ির সাহায্যে, কিন্তু যেহেতু ক্ষেত্রফল ওখানে স্পর্শতলের ক্ষেত্রফল অনেক কম, তাহলে এখানে পেরেকটা কিন্তু সহজে ঢুকে যাবে। ঠিক একইভাবে আমরা যদি পেরেক ছাড়াও যদি ছুরি কিংবা কাটারি কিংবা হচ্ছে কোনো ব্লেড, এই সমস্ত যে ধারালো যন্ত্রগুলো, মানে এগুলোকে অনেক ধারালো করা হয়, কারণ কি, যাতে করে সহজে কোনো জিনিসকে কাটা যায়। একই পরিমাণ আমরা বল প্রয়োগ করব, কিন্তু সহজে তার মানটা কিন্তু আমি সহজে কিন্তু তার ফলটা পাবো। তাহলে এই দুটো জিনিসের উপর নির্ভরশীল হচ্ছে একটা ভৌত রাশি, এটাকে বলা হচ্ছে চাপ। তাহলে এটাও একটা ভৌত রাশি, এটাকেও পরিমাপ করা যায়, এরও একক থাকবে। তো আমরা এই যে ক্ষেত্রফল বেশি হওয়া বা কম হওয়ার উপর যে রেজাল্টটা একটু ভালো বা কম হবে, তাহলে ক্ষেত্রফল কম হলে যে একটু বেশি চাপ প্রযুক্ত হয়, তার একটা এক উদাহরণ আমরা আরেকটা দিতে চাইছি। বইতে তোমাদের যেটা দেওয়া রয়েছে, আমরা একটা ইট নিয়েছি। তোমরা ইট জানো, ইটটা তোমরা যদি ইট দেখে দেখো, এটা একটা আয়তঘনক, তাই তো? এই যে আয়তঘনক, এর হচ্ছে কি বিভিন্ন দিকের তলগুলো ক্ষেত্রফল আলাদা আলাদা। যেটা এই দিকের তলটা তোমরা দেখতে পাচ্ছ, এর যদি এটাকে দৈর্ঘ্য, এটাকে যদি প্রস্থ বলো, তাহলে এই তলটার ক্ষেত্রফল যা হবে, এই পাশের যে ক্ষেত্রফল, যদি এটাকে উচ্চতা বলে বলা হচ্ছে, উচ্চতা, এটা এখান থেকে এটা উচ্চতা, তাহলে প্রস্থ আর কি উচ্চতা গুণ করলে এটাও একটা তো ক্ষেত্রফল হয়। তাহলে ইটের বিভিন্ন দিকে বিভিন্ন প্রকার ক্ষেত্রফল রয়েছে। তো আমরা একটা ইটকে নিয়ে আমরা ধরো কিছুটা উঁচুতে তুলে ধরলাম, একটা এই উঁচু থেকে আমি ইটটাকে ফেললাম, তাহলে যদি এইরকম চারটা দিক দিয়ে ফেলি, অর্থাৎ বড় ক্ষেত্রফলের দিকটা এখানে নিচে ধরো আমাদের বালি রাখা আছে, বালি, এই বালির উপর থেকে এই ইটটাকে যদি আমি ফেলি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে, তাহলে পড়ার সময় সে একটা বল প্রযুক্ত করবে এই বালির উপরে, সে গতি অর্জন করবে, গতি বা একে পৃথিবী যে বল দ্বারা টানছে সেই বল নিয়ে ওখানে পড়তে যাচ্ছে। পড়ার সময় কি হচ্ছে, ওখানে সে একটা গর্তের সৃষ্টি করে। তাহলে এই যে ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছি বেশি, আমি এই দিক দিয়ে যদি ইটটাকে ফেলি, তাহলে যতটা না গর্ত হবে, আমি যদি ইটটাকে এই পাশ দিয়ে, এই লম্বা পাশ দিয়ে আমরা ফেলার চেষ্টা করি, যেখানে প্রস্থ এবং উচ্চতার গুণফলটা একটা ক্ষেত্রকে বোঝাচ্ছে, সেই দিক দিয়ে ফেলি, এক্ষেত্রে বেশি গর্ত হবে না আগেরটাই বেশি গর্ত হবে? নিশ্চয়ই এক্ষেত্রে বেশি গর্ত হয়ে যাবে। তোমরা যদি পরীক্ষাটা সহজে করে দেখবে, এই ক্ষেত্রে বেশি গর্ত হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই একই উচ্চতা থেকে আমি ফেলছি, ধরো একই উচ্চতা থেকে ফেলছি, এক্ষেত্রে যে পরিমাণ গর্ত হয়েছিল, এক্ষেত্রে তার তুলনায় অনেক বেশি গর্ত হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে চাপ বেশি প্রযুক্ত হয়েছে এই জায়গায়, তাহলে চাপ বেশি প্রযুক্ত হওয়ার জন্য বেশি গর্ত হচ্ছে। তো আমরা বইতে তোমাদের এই যে উচ্চতা থেকে পড়ার সময় যে বলটা এখানে অর্জন করেছে, বলটা এখানে প্রযুক্ত হবে, সেই বলটাকে আমরা বইতে তোমাদের যেভাবে বলেছে 25 নিউটন বল বলে বলেছে, 25 নিউটন বল। এর আগের অধ্যায়ে আমরা বলটা পড়লাম, সেই বলের এসআই পদ্ধতির একক আমরা বলেছিলাম নিউটন, অর্থাৎ 25 নিউটন বলটা নিয়ে ধরো পড়ছিল। আর ইটের এই দিকের তলের যে ক্ষেত্রফলটা আমাদের বইতে হিসাব করে দেওয়া রয়েছে, কিংবা তোমরা যদি নিজেরা স্কেলের সাহায্যে ওই ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ মাপ করে গুণ করে সেন্টিমিটারে মাপ করে যেটা পাবে, সেই দিকের ক্ষেত্রফলটাকে যদি, তাহলে এই যে বলটা প্রযুক্ত হচ্ছিল এই জায়গায় 25 নিউটন, এবং এই যে ইটের এই দৈর্ঘ্য আর প্রস্থ মাপ করে যদি যে ক্ষেত্রফলটা পাবে, দৈর্ঘ্য আর প্রস্থ মাপ করে, তোমরা সাধারণত বলো না 10 ইঞ্চি, ওটা ইটের এই দিকটা 10 ইঞ্চি, এটা 5 ইঞ্চি হয়ে থাকে, তো সেটা ইঞ্চিতে তোমরা জানো, কিন্তু যদি স্কেল দিয়ে সেন্টিমিটারে মাপ করো, তাহলে সেই দৈর্ঘ্য আর প্রস্থ সেন্টিমিটারে পাবে, এবং তাদের গুণ করলে যেটা পাবে সেটাকে যদি সেন্টিমিটারে ধরে যদি গুণ করো, তাহলে সেন্টিমিটারের স্কোয়ার পাবে, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ যদি সেন্টিমিটারে বের করো, সেন্টিমিটার গুণিতক সেন্টিমিটার মানে সেন্টিমিটারের স্কোয়ার, এবং তাকে যদি মিটারে প্রকাশ করে দাও, সেটা তাহলে 1000 কত দিয়ে ভাগ করতে হবে,
100 গুণিত 100 দিয়ে ভাগ করলে তবে আমরা মিটার স্কোয়ার পাবো। এই যে মানটাকে, গুণফলের মানকে তোমরা যদি 1000 একের পিঠে 4টা শূন্য বসিয়ে ভাগ করো তাহলে মিটার স্কোয়ার পাবে। ধরো এই পাশের তলের যে ক্ষেত্রফলটা তোমরা পাবে হিসাব করে, ধরো দেওয়া আছে বইতে, এটা হচ্ছে 0.0097 বর্গমিটার, 0.0097 বর্গমিটার। অর্থাৎ এই ক্ষেত্রে তোমরা নিজেরা এই মাপটা ইটের করে যদি দেখো যেটা বেরোবে, তার দৈর্ঘ্য একটা আছে, প্রস্থ একটা রয়েছে, এবং সেই দৈর্ঘ্য প্রস্থ গুণ করে সেন্টিমিটার থেকে যদি মিটারে রূপান্তরিত করো, সেটা তোমরা রূপান্তরিত করার প্রসেসটা তোমরা শিখেছো। সেই ম্যাট্রিক পদ্ধতিতে কি করে সেন্টিমিটার থেকে মিটার, মিটার থেকে ডেসিমিটার এই সমস্ত ট্রান্সফার করতে হয়, সেই রকম করলে তোমরা এটা বর্গমিটার হয়। তাহলে এই 25 নিউটনকে যদি 0.0075 দিয়ে ভাগ করো, তাহলে এই যে মানটা পাবে, এক্ষেত্রে যে চাপের মানটা পাবে যে 25 ভাজিত 0.0097 নিউটন পার মিটার স্কোয়ার। কিন্তু অপর দিকে যদি তোমরা ইটটাকে তার চাপটা দিক দিয়ে ফেলার চেষ্টা করো, সেক্ষেত্রে কিন্তু এই ইটের তলের যে ক্ষেত্রফলটা নিশ্চয়ই কম হবে। সেক্ষেত্রে ক্ষেত্রফলটা বইতে তোমাদের বলে দেওয়া আছে, দেখো 0.0323। তো সাধারণত এই দিকের ক্ষেত্রফলটা বেশি, এবং সেই মানটা কত না 0.0323 এইটা বেশি। আর এই দিক দিয়ে যখনই ফেলছো, এইটার ক্ষেত্রফল কিন্তু বলা আছে 0.0097 মিটার স্কোয়ার। তাহলে এইটার ক্ষেত্রফল বলা আছে। আর বলটা তো এক্ষেত্রেও সেই একই বল, ইটটাকে তোমরা চাপটা বাজ দিয়ে ফেলো কিংবা হাইটের দিক করে ফেলো, সব ক্ষেত্রে পৃথিবী তাকে সমান বলেই টানবে। তো দ্বিতীয় ক্ষেত্রেও, তাহলে এক্ষেত্রে যে চাপের মানটা পেয়েছিলে, এইটা কিন্তু এই ক্ষেত্রে চাপের মান। আর এই ক্ষেত্রে যে চাপের মান পাবে, এটা কিন্তু পাবে 25 ভাজিত 0.0097। তাহলে দেখতে পাচ্ছ দশমিকের পর এই সংখ্যাটা ছোট না দশমিকের পর এই সংখ্যাটা ছোট? 25 ভাজিত এই বলটা, তাহলে 25 ভাজিত কোন সংখ্যাটা, এই সংখ্যাটা বড় না এই সংখ্যাটা বড়? নিঃসন্দেহে 0.03 আছে, এখানে 0.00797 আছে, তাহলে এই সংখ্যাটা অনেক ছোট। তাহলে কোন হরে যদি ছোট হয়, এই যে টোটাল মানটা অনেকটাই কিন্তু বেশি হবে। অর্থাৎ এই ক্ষেত্রে চাপের মানটা অনেক বেশি হবে এবং অনেকটাই গভীরে ঢুকে যাবে। তো এইটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তাহলে চাপ কিন্তু প্রকৃতপক্ষে বল এবং ক্ষেত্রফল এই দুটো ভৌত রাশির মিলিত ফলে কিন্তু একটা ভৌত রাশি হচ্ছে, যে ক্ষেত্রে সংজ্ঞাটা কি হচ্ছে না একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলটাকেই চাপ বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যদি চাপটা হিসাব করি, যে চাপটা পাবো এর মানটা আমরা দেখতে পাবো যে 773। এই ক্ষেত্রে যেটা পাবো 773.99 নিউটন পার মিটার স্কয়ার। আর এক্ষেত্রে যেটা পাবো 2577.32 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এক্ষেত্রে কত বেশি পরিমাণ চাপ, এই ক্ষেত্রে অনেক কম চাপ। তাহলে এই ক্ষেত্রে যে চাপের মানটা, এই চাপটা হচ্ছে এইটা, এই ক্ষেত্রে যে চাপের মানটা দেখতে পাচ্ছ অনেক কম, মাত্র 773। একই উচ্চতা থেকে একই ইটকেই ফেলা হচ্ছে, যখন চাপটা দিক দিয়ে ফেলা হচ্ছে এখানে চাপের মান অনেক কম, যখন লম্বা দিক দিয়ে ফেলা হচ্ছে এখানে চাপের মান অনেক বেশি। তাহলে সেই জন্য অনেক দূর ভেতরে পর্যন্ত গর্তের মতো ঢুকে যাচ্ছে। আবার যদি তোমরা ইটটাকে একটু সুচালো দিক করে ফেলো, তাহলে দেখবে আরো বেশি দূর গর্তের মধ্যে ঢুকে যাবে, কারণ তখন ইটটার স্পর্শতল কিন্তু আরো কমে যাচ্ছে, তখন কিন্তু অনেক বেশি ঢুকে যাবে। তো এটা আমরা জাস্ট একটা উদাহরণ তোমরা বললাম, এটার প্রয়োগগুলো বিভিন্ন ক্ষেত্রে তোমরা দেখতে পাবে। অর্থাৎ যখন কোনো জায়গায় বল দিয়ে কোনো কাজ করতে হচ্ছে, সেখানে যদি আমি বস্তু প্রযুক্ত বলটাকে যদি ক্ষেত্রফলটাকে কমিয়ে দিই, তাহলে আমি ফলটা বেশি পাবো। তো চলে আসছি এই যে বল চাপের কথাটা বললাম, এই চাপের একক, তাহলে সংজ্ঞাটা আমরা বললাম কি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হচ্ছে চাপ। এখন এই চাপের যেহেতু একটা ভৌত রাশি, একে পরিমাপযোগ্য, তো এটার এককগুলো কি? এই এককগুলো যেহেতু চাপের মধ্যে আমরা বল থাকছে আর ক্ষেত্রফল থাকছে, এখানে আমরা যে সিম্বল ইউজ করছি, চাপের ইংরেজি প্রেসারের পি কে নিয়েছি, ফোর্সের এফ কে নিয়েছি, এরিয়া মানে ক্ষেত্রফলের এ কে নিয়েছি। তাহলে চাপ মানে কি ফোর্স পার এরিয়া। তো এক্ষেত্রে আমি যদি এককে এসআই পদ্ধতিতে বলতে চাই, তাহলে বলের এসআই পদ্ধতির একক কি নিউটন, আর ক্ষেত্রফলের একক কি
মিটার গুণিতক মিটার, মিটার স্কোয়ার, তাহলে এই নিউটন পার মিটার স্কোয়ার এটাকেই বলা হচ্ছে পাস্কেল। পাস্কেল বলে বলা হচ্ছে, পাস্কাল, বিজ্ঞানী পাস্কেল অর্থাৎ পিএ বলে বলা হচ্ছে, নিউটন পার মিটার স্কোয়ার। 1 নিউটন পার 1 মিটার স্কোয়ারকে বলা হচ্ছে 1 পাস্কেল। সিজিএস পদ্ধতিতে যদি আমরা বের করে থাকি, সিজিএস পদ্ধতিতে তাহলে এককটা কি হয়ে যাবে, বলের একক সিজিএস পদ্ধতিতে আমরা জানি ডাইন, আর ক্ষেত্রফলের একক কি না মিটারের স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তো এই রকম এটা হচ্ছে চাপের একক। এই চাপের যে পাস্কেলের একক থেকেও আরো অনেক প্রচলিত বড় বড় একক রয়েছে। বড় এককের মধ্যে গেল কিলো পাস্কেল, কেপিএ। কিলো কথাটার অর্থ কি 1000 পাস্কেল, তাহলে 1000 পাস্কেলকে বলা হচ্ছে 1 কিলো পাস্কেল। আবার পাস্কেল মানে কি নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে 1 কিলো পাস্কেল সমান 1000 নিউটন পার মিটার স্কোয়ার। তো বিভিন্ন ভাবে এইরকম ভাবে তোমরা এককগুলো জানতে পারলে। তোমরা এটা হচ্ছে চাপ বলে একটা ভৌত রাশি সম্পর্কে জানলে, যে এই চাপটা কি করে তরল বা গ্যাসীয় পদার্থ স্থিতিশীল অবস্থায় কিংবা গতিশীল অবস্থায় থাকলে ওই চাপ ধর্মটার কি রকম প্রভাব সে হয়ে যায়, পরিবর্তন হয়, বা কি ধরনের কি পরিবর্তন হয়, এটা আমরা পরে ক্লাসগুলোতে জানব। তো কঠিন পদার্থের কিন্তু চাপ ও দিচ্ছে, যখন হিটটা ফেলছিলাম কঠিন পদার্থ যখন কোনো জায়গায় পড়ছে সেও চাপ দিচ্ছে। তো সব এবারে কঠিন পদার্থের ভেতরে আমরা জানি তার নির্দিষ্ট আকার আয়তন রয়েছে। তরল পদার্থ যখন পাত্রে রাখছি তার কিন্তু নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই। এখানে তরলের ভেতরে যে অণুগুলো আছে না, এরা কিন্তু এদিক ওদিক ব্রাউনীয় মোশনে ছোটাছুটি করে। কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু অণুগুলো ফিক্সড রয়েছে, নির্দিষ্ট জায়গায় বাঁধা রয়েছে, এবং তারা সেই জায়গায় থেকে ছোট ছোট পথে কাঁপছে, ঠিক আছে, কিন্তু তারা অন্য কোথাও চলে যেতে পারছে না। কিন্তু তরল বা গ্যাসের মধ্যে, গ্যাসকে তো খোলা পাত্রে রাখাই যাবে না, সে হাওয়া হয়ে যাবে। যেমন ভাবে তোমরা কোনো জায়গায় যদি গ্যাস ছাড়ো, সেটা কি ওইখানে থাকবে? ও হাওয়া হয়ে যাবে। তাহলে ওই গ্যাসের অণুগুলো কিন্তু একটা বদ্ধঘরে রাখলে ও এদিক ওদিক ছোটাছুটি করে, তরলের অণুগুলিও এদিক ওদিক ছোটাছুটি করে, কিন্তু কঠিনের গুলো সেই জায়গায় থেকে কাঁপাকাঁপি করে। আর তাহলে এর কঠিন পদার্থের যে ধর্ম দেখাবে, তরল বা গ্যাস নিশ্চয়ই একটু অন্য ধর্ম দেখাবে, বোঝা গেছে? তো সেই জন্য তরল ও গ্যাসের ক্ষেত্রে যে ধর্মটা দেখাবে সেটা হচ্ছে চাপ। সেই চাপের ধারণাটা সেই জন্য আমরা প্রথমে জানলাম চাপ বিষয়টা কি। তো আজকের ক্লাসটা নিশ্চয়ই তোমরা ভালো করে বইতে পড়বে।